কিশোর থেকে বৃদ্ধ, তরুণ থেকে যুবা, উত্তাল জুলাই আগস্টে রাজপথে যাদের সর্বোচ্চ ত্যাগে এসেছে নতুন বাংলাদেশ, তারাই আবার এসেছেন ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন করে আর কোনো রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটেনি, যা ঘটালেন জুলাই অভ্যুত্থানের অগ্রপথিকরা। রাজনৈতিক দলের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক, না থাকলেই সেটা অস্বাভাবিক। একটা রাজনৈতিক দল একেবারেই বিশুদ্ধ জন্ম এবং বিশুদ্ধ পথ চলা হবে এরকম মনে করার কারোর ক্ষেত্রেই কোনো কারণ নেই। কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায়ায় পরিচালিত, সেরকম হবার আমি কেন সুযোগ দেখি না জানেন? এক হচ্ছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারো মধ্যে রাজনীতি প্রত্যক্ষভাবে করার, দল হয়ে করার কোনো আকাঙ্ক্ষা আমরা দেখিনি। আর দুই নম্বর হচ্ছে রাস্তায় মার খেয়ে ডিবি হেফাজতে থেকে। কয়েকদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। তিনি তখন বলেছিলেন, কাদা ছোড়াছুরি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান এও বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। সেনাপ্রধানের এমন বক্তব্য যখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন রাজশাহীতে এক অনুষ্ঠানে এবার সেনাবাহিনীর সব সদস্যদের প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। কিশোর থেকে বৃদ্ধ, তরুণ থেকে যুবা, উত্তাল জুলাই আগস্টে রাজপথে যাদের সর্বোচ্চ ত্যাগে এসেছে নতুন বাংলাদেশ, তারাই আবার এসেছেন ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন করে আর কোনো রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটেনি, যা ঘটালেন জুলাই অভ্যুত্থানের অগ্রপথিকরা। সূচি অনুযায়ী বিকেল ৩টায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয় তা। তবে এর আগেই ঢাকা ও বাইরের নানা প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন হাতে মানুষ, যাদের বেশিরভাগই তারুণ্যের কোটায়। দেশের প্রতি, দেশের যেই দলগুলো, রাজনৈতিক দলগুলোর প্রতি একটাই আহ্বান জানাবো, যাতে এতগুলো মানুষের যেই রক্ত, এই রক্ত যাতে তারা না ভুলে, এই রক্তের অবদান তারা যাতে না ভুলে। সবাই একত্র থেকে দেশে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাকে বাস্তবায়ন করা হোক। আমাদের নতুন দল আসছে, আরও আসবে হয়তোবা, কিন্তু আমাদের সকল দলের একত্রিত এখন একটা ঐক্য দরকার আমাদের দেশের জন্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। কে ছিলেন না নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাতে আসা এই মানুষের মিছিলে, যাদের অঙ্গহানি হয়েছে জুলাই আগস্টে রাজপথে, যারা হয়তো আর কোনোদিন ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে, তারাও এসেছেন সঙ্গী সহযোদ্ধাদের নতুন এই যাত্রায় সমর্থন জানাতে। আমাদের নতুন দল গঠন হচ্ছে, আমার শারজিস ভাই, হাসান ভাই নতুন দল গঠন করতেছে। আমরা চাই যাতে এই দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ অনেক আগায় যায়, আমাদের দেশটা যেন পরিবর্তন হয়, নতুন বাংলাদেশ যাতে বিনির্মাণ হয়, তার জন্য আমরা আজকের এই ছাত্র জনতার অংশগ্রহণে নতুন একটা দল হচ্ছে, সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। ভালো কিছু চাইতে হলে তো আগে মুরব্বীদের চাইতে হবে, সিনিয়র সিটিজেনদের চাইতে হবে, তারপর না তরুণরা আগাবে। আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য আসছি। 53 বছর তো আমরা দেখলাম, কারণ আমরা যারা স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছি, তারা প্রত্যেকটা সরকার সময়গুলো আমরা দেখেছি। এখন আমরা তরুণদের সাথে থেকে ভালো কিছু আশা করি। এই জন্য যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া ছিলেন দেশের বিদ্যমান বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর কূটনীতিকরাও। তবে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রতিনিধির উপস্থিতি চোখে পড়েনি। মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে। নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি, আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে। গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার
লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের যেই সংগ্রাম, সেই দীর্ঘ সংগ্রামে তারা আমাদের সাথী হিসাবে আমাদের সাথে থাকবে। আমরা তাদেরকে নিয়ে এই পথ চলতে চাই। অভিন্ন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে ধ্বনিত হল জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির পালে নতুন একটি দিন 28 ফেব্রুয়ারি 2025। নতুন সংযোজন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এ উপলক্ষে অনেক মানুষের স্রোত মিলেছে জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। সবাই বলছেন যে চেতনার বলে জুলাই অভ্যুত্থান এসেছে, এই চেতনা যাতে আগামীতে অব্যাহত থাকে বাংলাদেশের সব মানুষ এবং রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দলের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক, না থাকলেই সেটা অস্বাভাবিক। একটা রাজনৈতিক দল একেবারেই বিশুদ্ধ জন্ম এবং বিশুদ্ধ পথ চলা হবে এরকম মনে করার কারোর ক্ষেত্রেই কোনো কারণ নেই। কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায়ায় পরিচালিত, সেরকম হবার আমি কেন সুযোগ দেখি না জানেন? এক হচ্ছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারো মধ্যে রাজনীতি প্রত্যক্ষভাবে করার, দল হয়ে করার কোনো মানে আকাঙ্ক্ষা আমরা দেখিনি। আর 2 নম্বর হচ্ছে রাস্তায় মার খেয়ে ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না, দাবিটা কিন্তু রাজপথ থেকে এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না। বাংলাদেশে বলা হয়নি কিন্তু পদত্যাগ করেছে, অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছে দায়িত্ব নিয়ে। এটাকে আমি কিংস পার্টির সাথে তুলনা করতে রাজি না। শোনেন, একটা কথা বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ, আমি যে কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হব এবং সরকার হয়ে সরকারের মুখপাত্র হয়ে কাজ করব এটাও তো কখনো ভাবিনি। পরিবর্তিত পরিস্থিতিতে কখন কে কি করবে এটা বলা যায় না, তবে এখনো পর্যন্ত কারোর মধ্যে এরকম কোনো কথা শুনিনি যে তারা প্রত্যক্ষ রাজনীতির অংশ হতে চায়। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার, এটা আমরা মোটামুটি সকলেই ফিল করি। হ্যাঁ, আপনি যদি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সংস্কারের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন 31 দফা অনেক কথা আমরা বলছি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না, তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জনগণ যেমন ভাবে সকল দলের ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারেও তাই হবে। আমার শুভকামনা হচ্ছে দেশের জন্য, আর দেশের জন্য যেই শক্তি ইতিবাচক হয়ে কাজ করবে, দেশের সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য, ইতিবাচক একটা পরিবর্তনের জন্য, বৈষম্য দূর করার জন্য যেই দলই কাজ করবে, সকলের জন্য, দল হোক ব্যক্তি হোক, সকলের জন্যই শুভকামনা। আমার কাছে মনে হয় না যে সরকারের অ্যাজ সাচ কোনো এক্সপেকটেশন আছে বলে। একটা রাজনৈতিক দল হবে কিন্তু আসলে দেশের মানুষের তো অনেক এক্সপেকটেশন আছে। সেখান থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হতে হবে, যে ধারাটা হবে নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে প্রতিফলন করে এমন একটা ধারা, যে ধারাটা সত্যিকার অর্থেই বৈষম্যহীন হবে, যে ধারাটা সত্যিকার অর্থেই এই জাতিটাকে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ করতে পারবে। এটা একক কোনো রাজনৈতিক দল, তা সেটা পুরনো হোক বা নতুন হোক, কারো পক্ষে সম্ভব না। এটা আমাদেরকে জাতিগতভাবে ঠিক করতে হবে যে রাষ্ট্রটা যেই কারণে এত বছর পরেও মানুষের মনে অনেক অতৃপ্তি রয়ে গেছে, সেই কারণগুলো কি তা খুঁজে বের করতে হবে। সেই কারণগুলোকে সামনে রেখে গতানুগতিক ধারায় আর কেউ পড়বে না, নতুন করে চিন্তা ভাবনা করবে। এখনকার তরুণদের একটা সুবিধা হলো কি জানেন, ওরা কিন্তু অনেক এক্সপোজড আর অনেক কানেক্টেড, তারা জানে বিশ্বের কোথায় কি ঘটছে, এবং যেহেতু তারা নতুন একটা প্রজন্ম থেকে নেতৃত্ব দিচ্ছে,
কাজে ওই বিশ্বে যা ইতিবাচক পরিবর্তনগুলো ঘটে যাচ্ছে কিন্তু বাংলাদেশে ঘটছে না, এই গ্যাপটাও তারা বুঝে। আর তারা কি চায়, তাদের কোথায় কোথায় অতৃপ্তি রয়ে গেছে সেটাও তারা বুঝে। এখন শুধুমাত্র নতুনদের নিয়ে গঠিত হলো বলেই এটা সব সমস্যার সমাধান করে ফেলবে এটা কিন্তু ধরে নেওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে এটা বুঝতে হবে যে জাতিগতভাবে প্রাধিকারগুলো একত্রে আমাদের চিহ্নিত করতে হবে, প্রাধিকারগুলো একত্রে চিহ্নিত করে অতীতের। কয়েকদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। তিনি তখন বলেছিলেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান এও বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। সেনাপ্রধানের এমন বক্তব্য যখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন রাজশাহীতে এক অনুষ্ঠানে এবার সেনাবাহিনীর সব সদস্যদের প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি আশা করব ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এছাড়া দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে উল্লেখ করে ওয়াকারুজ্জামান আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার কথা জানান। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদান স্মরণ করে ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 2001 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 2011 সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে। এদিকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় সেনাপ্রধানকে। এদিকে কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের এমন বক্তব্য নানা মুখে আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধানের শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে অনেকের কাছেই। অন্যদিকে রাজনীতিকদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মতো লোক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি।